নমস্কার, নিউজ প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হবে ভারতীয় জনতা পার্টি বলে প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে রাজ্য সরকারের নৈতিক জয় হয়েছে বলেও প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী ঘোষণা এবং টিটিএডিসি ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের রায় সাম্প্রতিক এই দুটি বিষয়ের উপর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জহর চক্রবর্তী একজন সজ্জন ব্যক্তি, সমাজের সব অংশের সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর। উপনির্বাচনে জয়ী হবে ভারতীয় জনতা পার্টি বলে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা একতরফা হবে বলেও প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। এখন পার্টির থেকে ডিসিশন হয়েছে, জহর চক্রবর্তী মহোদয়কে মনোনয়ন দিয়েছেন এবং উনি আমাদের ভারতীয় জনতা পার্টিতে বহু বছর ধরে ভারতীয় জনতা পার্টিতে আছেন এবং একজন সজ্জন ব্যক্তি বলতে যাকে বোঝায় এই জহর চক্রবর্তী মহোদয়। এবং আমি যখন আগে ধর্মনগরে আমি যেতাম পার্টি কাজে 2016, আমার মনে আছে ওনার মোটর সাইকেলে বসে আমি কিন্তু অনেক জায়গায় পার্টির কাজে আমি গেছি এবং ওনার যে ফ্যামিলি আছে পুরো ফ্যামিলি ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত। এবং আমার মনে হয় যে যেহেতু পার্টি এরকম একজন সজ্জন ব্যক্তিকে ডিসিশন নিয়েছেন এবং ধর্মনগরের মানুষ ছোট থেকে বড় পর্যন্ত সবাই ওনাকে চিনেন, তো এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ। এবং পার্টির সমস্ত মানুষ যেহেতু পুরনো মানুষ, তো আমার মনে হয় যে আমাদের যুব মোর্চাই হোক, মহিলা মোর্চাই হোক বা আমাদের ওখানে ডিস্ট্রিক্ট মন্ডল প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে সবাই ওনাকে চিনেন এবং আমরা ওখানে জিতবো, এটা নো ডাউট। ভারতীয় জনতা পার্টি একজন বিফিটিং পার্সনকে ওখানে এবার মনোনয়ন দিয়েছে। আমাদের কাছে সব নির্বাচন খুব সিরিয়াস, আমি সিরিয়াসলি নেই এবং আমরা তো বসে আছি কবে এই বিধানসভা শেষ হবে, তারপর তো দৌড় শুরু হবে এবং এডিসিও ডিক্লেয়ার হয়ে গেছে, কাজেই আমাদের দু জায়গায় আমাদের যেতে হবে এবং এটা তো ক্লিয়ার কাট যে আমরা এখানে তো আর আমাদের অন্য কোনো বিষয় নাই। ধর্মনগর কেন্দ্রে তো আমাদের বাই এনি মিনস আমরা যেভাবে যে এত কাজ করেছি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সরকারের, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট, সো এই যে উন্নয়নের কাজগুলো আমরা করেছি সেইগুলো নিয়েই মানুষের কাছে আমরা যাব। এডিসি নির্বাচনের সঙ্গে নয়, তবে আগামী জুন মাসের মধ্যেই ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন সম্পূর্ণ করা সম্ভব হবে বলে সুপ্রিম কোর্টে অ্যাফিডেভিট দাখিল করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের এই প্রস্তাবে স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এইভাবে সুপ্রিম কোর্টে নৈতিক জয় হবে রাজ্য সরকারের বলেও প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এবং আমরা কিন্তু নৈতিক ভাবে কিন্তু আমাদের জয় হয়েছে এখানে, কারণ বিসিটা আগে করার কথা ছিল, কিন্তু আমরা বিসি ইলেকশন আমরা যেটা সুপ্রিম কোর্টকে বলেছি যে একসাথে করার জন্য এই ডিফিকাল্টিজ হবে এবং সেটা মানেননি। পরবর্তী সময় আমরা সেপ্টেম্বর বলেছিলাম এই কারণে, কারণ আমাদের এখানে যে মনসুন সিজন সেটা কিন্তু অগাস্ট অবধি থাকে এবং আমাদের এখানে শুরু হয় জুন, জুলাই, অগাস্ট, কাজেই আমরা এর জন্য সেপ্টেম্বর রেখেছিলাম। তখন সুপ্রিম কোর্ট থেকে বললেন যে আপনারা এফিডেভিট দিন, ওয়াই নট ইট ইজ বিফোর জুন। কিন্তু সবাই আমাদের এখানে তো মনসুন শুরু হয়েছে এপ্রিল মাস থেকে, অলরেডি এখানে শুরু হয়ে গেছে বলা যায়, তো এই ধারণাটা নাই। তারপর যেহেতু বলেছে যে জুন জুলাই মাসে যাতে করা যায়, কিন্তু এটা যদি ওই সময়ে যদি দেখা যায় যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, তাহলে সুপ্রিম কোর্টে তার জন্য রিভিউ করবে এবং সেই রিভিউর মাধ্যমে হয়তো এটা পিছুতেও পারে। কাজেই নৈতিকতার দিক দিয়ে আমরা কিন্তু সুপ্রিম কোর্টে আমরা জিত পেয়েছি। চলতি বিধানসভার বাজেট অধিবেশনের পরই ধর্মনগর উপনির্বাচন এবং টিটিএডিসি নির্বাচনের প্রচারে পুরোদমে যোগদান করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ধর্মনগর উপনির্বাচনের জন্য 25শে মার্চের পরিবর্তে 23শে মার্চ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হবে ত্রিপুরা বিধানসভার চলতি বাজেট অধিবেশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ধর্মনগরে মনোনয়ন পত্র জমা দিলেন বামফ্রন্ট প্রার্থী অমিতাভ দত্ত। বৃহস্পতিবার বিশাল মিছিল সহযোগে মনোনয়ন পত্র জমা দেন তিনি।
ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন বামফ্রন্টে মনোনীত সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একটি সুসংগঠিত মিছিল সহকারে ধর্মনগরের রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেন তিনি। মনোনয়ন জমা দেওয়ার সময় বিপুল সংখ্যক সমর্থনের উপস্থিতিতে রাজনৈতিকভাবে উজ্জীবিত করে তোলে গোটা এলাকাকে। ধর্মনগরে দীর্ঘদিন ধরে শান্তি সম্প্রীতি ও সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত হয়েছে, সেই পরিবেশ পুনরুদ্ধার করাই তার প্রধান উদ্দেশ্য বলে জানিয়েছেন বামফ্রন্ট প্রার্থী অমিতাভ দত্ত। শুভেচ্ছায় আমরা আপ্লুত। স্পষ্টত বোঝা যাচ্ছে এই ধর্মনগরের মানুষ মুক্তি চাইছেন। মানুষ এই আসন্ন যে উপনির্বাচন হবে সেই নির্বাচনে এই ধর্মনগরের যে ঐতিহ্য, শান্তি সম্প্রীতির যে ঐতিহ্য, সংস্কৃতির যে বাতাবরণ ছিল বিগত বাম শাসনে, তাকে ফিরিয়ে আনার জন্য মানুষ তৈরি হচ্ছেন। আমরাও প্রতিশ্রুতি দিচ্ছি এই ধর্মনগরের জনগণের সার্বিক উন্নয়নের স্বার্থে ধর্মনগরের বিকাশের জন্য, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামোর উন্নয়নের জন্য এবং আমাদের বেকার যুবকদের কর্মসংস্থানের যে আন্দোলন, সেই আন্দোলনকে আরও শক্তিশালী করবার জন্য যারা পিছিয়ে পড়া দুর্বল অংশের মানুষ আছেন, শ্রমিক, কৃষক, দলিত, আদিবাসী, সংখ্যালঘু নারী, তাদের সাংবিধানিক অধিকার রক্ষা করবার জন্য এবং এই যে গত 8 বছর ধরে ধর্মনগরের যে অনুন্নয়ন, তার সাথে লাগামহীন দুর্নীতি, সন্ত্রাস, তোলাবাজি এবং নেশা সামগ্রীর যে রমরমা, তার বিরুদ্ধে লড়াইকে আরও শক্তিশালী করবার জন্য ধর্মনগরে প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে বিদ্যুৎ, পানীয় জল সহ নিত্য প্রয়োজনীয় পরিষেবা বিঘ্ন ঘটছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এছাড়াও এলাকায় বেড়ে ওঠা মাফিয়ারাজ, ব্যবসা প্রতিষ্ঠানের তোল্লাবাজি এবং আইন শৃঙ্খলার অবনতিতে অতিষ্ঠ সাধারণ মানুষ বলে উল্লেখ করে এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে ভোটারদের কাছে সিপিআইএমকে সমর্থন করার আহ্বান জানান অমিতাভ দত্ত। গত কয়েকদিন ধরে সরকার রাজ্যে আছে কিনা, ধর্মনগর আছে কিনা আমরা বুঝতে পারিনি। বিদ্যুৎ নেই, বিদ্যুতের সাথে পানীয় জলের সম্পর্ক রয়েছে, পানীয় জল নেই। একটি ক্ষেত্রেও ধর্মনগর পৌর পরিষদ থেকে, প্রশাসন থেকে কোনো বিবৃতি নেই কখন জল আসবে, কখন বিদ্যুৎ আসবে। প্রত্যেকটা পরিবার আক্রান্ত হয়েছেন। পানীয় জলের অভাবে অনেকগুলো পরিবারের অনেক সদস্যরা অসুস্থ হয়েছেন। তার তেমনি চলছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই সময় বিদ্যুৎবিহীন অবস্থায় ছাত্ররা দারুণ সমস্যার মুখোমুখি হয়েছিলেন। তা থেকে আমরা এই ধর্মনগরকে আমরা মুক্ত করতে চাই। কোনো ব্যবসা প্রতিষ্ঠান যাতে তোলাবাজির শিকার হয়ে আর তালাবন্ধ না থাকে, কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান যাতে আর এই তোলাবাজি, চাঁদাবাজির শিকার না হয়। আমরা আক্রান্ত, সাংবাদিক বন্ধুরা আক্রান্ত, চিকিৎসকরা আক্রান্ত, আইনজীবীরা আক্রান্ত, শিক্ষক কর্মচারীরা আক্রান্ত, সমস্ত পেশার মানুষ আক্রান্ত। এই আক্রমণের বিরুদ্ধে বিধানসভাকে ব্যবহার করে এই ধর্মনগরের ঐতিহ্যকে রক্ষা করবার জন্য যে লড়াই, সেই লড়াইয়ে গোটা মহকুমা জুড়ে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে বুথে মানুষের যে সাড়া পেয়েছি, মানুষের কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, মানুষ যে অনুপ্রেরণা দিয়েছেন, আমরা সেই জন্য সমস্ত অংশের গণদেবতাদেরকে আমরা শ্রদ্ধা। উল্লেখ করা যেতে পারে 2023 সালে বিধানসভা নির্বাচনে ধর্মনগর কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি বামফ্রন্ট। সেই সময় এই আসনে শাসক বিজেপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কংগ্রেস। তবে এবারের উপনির্বাচনে বামফ্রন্টের সক্রিয় অংশগ্রহণ ধর্মনগরের রাজনৈতিক সমীকরণে কি মাত্রা যোগ করবে তার অপেক্ষায় রয়েছে বিশ্লেষক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে এলাকায় পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা ও আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে বলে উল্লেখ করলেন কংগ্রেস মনোনীত এই কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী চয়ন ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে নিত্য প্রয়োজনীয় পরিষেবার ঘাটতি ও প্রশাসনিক উদাসীনতার ফলে জনজীবন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ধর্মনগরে একটি
অগণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে কংগ্রেসই একমাত্র কার্যকর বিকল্প হতে পারে বলেও প্রতিক্রিয়া ব্যক্ত করেন কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য। উল্লেখ করা যেতে পারে, ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে চয়ন ভট্টাচার্যের নাম বৃহস্পতিবারই প্রকাশ করে এআইসিসি। সর্বশেষ গত 2023 বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন চয়ন ভট্টাচার্য। গত 2023 বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যকে মাত্র 1098 ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন বিজেপি প্রার্থী প্রয়াত বিশ্ববন্ধু সেন। এই ব্যবস্থা অব্যবস্থার বিরুদ্ধে ধর্মনগর সমস্ত অংশের মানুষকে সাথে নিয়ে আমি সেখানে লড়াই সংগ্রাম সংগঠিত করব এবং ধর্মনগরে এই বিষয়গুলো যুব সমাজ আজকে দিশাহারা, যুব সমাজের সামনে ভবিষ্যৎ অন্ধকার। এবং ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে টিসিএস এবং টিপিএস যুবকদের ট্রেনিংয়ের জন্য আমাদের রাজ্যে 3টা সরকারি খরচে সেখানে ট্রেনিং সেন্টার করা হয়েছে। আমাদের ধর্মনগরে এটা করা হয়নি, অথচ ত্রিপুরা রাজ্যের মুখে বলা হয় দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে আমাদের ধর্মনগর। এই ধর্মনগর বঞ্চিত। আমাদের ধর্মনগরের রেল ডিভিশন, বিজেপির শুরু থেকেই ধর্মনগরের রেল ডিভিশনের দাবি করেছিল, কিন্তু বিধানসভা এরা দেশে এবং রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার এই ধর্মনগরের রেল ডিভিশনের ব্যাপারে টু শব্দও করছে না। ধর্মনগরের মানুষের প্রতি আমার বিশ্বাস আছে। ধর্মনগর মানুষ আমাকে বারবার আশীর্বাদ করেছেন। ধর্মনগরের মানুষের এই আশীর্বাদে আমি ঋণী। আমি ধর্মনগরের মানুষের ঋণ পরিশোধ করতে চাই। এই ঋণ পরিশোধ করার জন্য ধর্মনগরের মানুষ, আমার বিশ্বাস, দুহাত ভরে জাতীয় কংগ্রেসকে আমাকে আশীর্বাদ করবেন। ধর্মনগরের মানুষকে সেবা করার সুযোগ করে দেবেন। এই বিশ্বাস নিয়ে আমরা উপনির্বাচনে আমরা লড়াই করব। ধর্মনগরের সকল অংশের, ধর্ম বর্ণ সকল অংশের মানুষকে নিয়ে এই উপনির্বাচনে আমরা লড়াই করব এবং আমার বিশ্বাস ধর্মনগর মানুষ গেল নির্বাচনেও আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন। এই নির্বাচনেও তারা আশীর্বাদ করবেন। আসন্ন 9 এপ্রিলে ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণার মাধ্যমে নির্বাচনী লড়াইয়ে আনুষ্ঠানিকভাবে ঝাঁপিয়ে পড়ল ভারতীয় জনতা পার্টি। এক্ষেত্রে দলের উত্তর ত্রিপুরা জেলা সহ সভাপতি জহর চক্রবর্তীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। আগামী 9 এপ্রিল অনুষ্ঠিতব্য ধর্মনগর বিধানসভা উপনির্বাচনের জন্য দলের উত্তর ত্রিপুরা জেলা সহ সভাপতি জহর চক্রবর্তীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার দিল্লি থেকে জারি করা এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানায় দলের কেন্দ্রীয় নেতৃত্ব। বুধবার বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে চূড়ান্ত করা হয় প্রার্থীর নাম। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দলের শীর্ষ নেতৃত্ব। ফলে প্রার্থী নির্বাচনে স্পষ্ট হয়ে উঠেছে দলের সর্বোচ্চ স্তরের গুরুত্ব। প্রার্থী ঘোষণার পরপরই জহর চক্রবর্তীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অন্যদিকে ইতিমধ্যেই অমিতাভ দত্তকে তাঁদের প্রার্থী হিসাবে মনোনীত করেছে প্রধান প্রতিদ্বন্দ্বী বামফ্রন্ট। ফলে নির্বাচনকে কেন্দ্র করে তীব্র হয়েছে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা। কংগ্রেসের অবস্থানও নজরে রাখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 23 মার্চ। পরদিন 24 মার্চ মনোনয়নপত্রের যাচাই বাছাই অনুষ্ঠিত হবে এবং 26 মার্চ পর্যন্ত তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। ভোট গ্রহণ হবে 9 এপ্রিল এবং ভোট গণনা অনুষ্ঠিত হবে 4 মে। এবারের উপনির্বাচনে মোট 46,143 জন ভোটার অংশগ্রহণ করবেন, যার মধ্যে 23,763 জন মহিলা এবং পুরুষ ভোটার রয়েছেন 22,380 জন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার লক্ষ্যে জেলা প্রশাসন 55টি ভোট কেন্দ্র স্থাপন করেছে। এর মধ্যে 32টি শহরাঞ্চল এবং 23টি গ্রামাঞ্চলে অবস্থিত, যা নির্বাচনী ব্যবস্থাপনাকে আরও সুসংগঠিত করবে বলে দাবি প্রশাসনের।
উল্লেখ করা যেতে পারে, গত বছরের 26শে ডিসেম্বর ত্রিপুরা বিধানসভা স্পিকার বিশ্ববন্ধু সেনের মৃত্যুতে শূন্য হয়ে পড়ে এই আসনটি। এরপর থেকেই রাজনৈতিক দলগুলির মধ্যে এই আসনটি পুনর্দখল করার জন্য শুরু হয় প্রস্তুতি। দীর্ঘদিন ধরে শূন্য থাকা এই গুরুত্বপূর্ণ আসনে উপনির্বাচন ঘিরে স্বাভাবিকভাবে আগ্রহ বেড়েছে সাধারণ ভোটারদের মধ্যেও। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে ধর্মনগর বিধানসভা কেন্দ্রটি দীর্ঘদিন মিশ্র রাজনীতির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। 1977 সাল থেকে 5 বার সিপিআইএম এবং 3 বার এই আসনে জয়লাভ করেছে কংগ্রেস। তবে গত এক দশকে বড় পরিবর্তন এসেছে রাজনৈতিক সমীকরণে। 2018 এবং 2023 সালের বিধানসভা নির্বাচনে এই আসন দখল করে নিজেদের অবস্থান শক্তিশালী করে বিজেপি। বিশেষ করে 2023 সালের নির্বাচনে 18,684 ভোট পেয়ে মোট ভোটের 49.35% অর্জন করেন বিজেপি প্রার্থী। তবে বিজেপি প্রার্থী নিকটতম কংগ্রেস প্রার্থীকে মাত্র 1098 ভোটের ব্যবধানে পরাজিত করেন, যা শতাংশের হিসেবে মাত্র 2.90। ওই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য 83.56%, যা ইঙ্গিত দেয় গণতান্ত্রিক অংশগ্রহণের উচ্চমাত্রার। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে সংগঠনগত শক্তি, শাসন ক্ষমতা, সুবিধা এবং সাম্প্রতিক নির্বাচনী সাফল্যের কারণে অনেকটাই এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে বিরোধী শিবিরের সক্রিয়তা এবং স্থানীয় ইস্যুগুলি ভোটের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেও মনে করছে একাংশ মহল। সব মিলিয়ে শুধু একটি আসনের লড়াই নয়, এটি রাজ্যের সামগ্রিক রাজনৈতিক প্রবণতারও একটি গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠতে চলেছে ধর্মনগর উপনির্বাচন। রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে এলপিজি সিলিন্ডার ও পেট্রোল ডিজেলের কোনো সংকট নেই, এমনটাই স্পষ্ট বার্তা দিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে কংগ্রেসের নানা দৃষ্টি আকর্ষণী প্রশ্নের জবাবে বর্তমানে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং বাজারে কোনো ঘাটতির পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন তিনি। এলপিজি সিলিন্ডার হোক বা পেট্রোল ডিজেল, সব ক্ষেত্রেই পর্যাপ্ত মজুদ রয়েছে, ফলে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। সরবরাহ ব্যবস্থা যাতে বিঘ্নিত না হয় সে বিষয়ে সরকার সর্বদা নজরদারি চলছে বলেও বিধানসভায় জানিয়েছেন খাদ্যমন্ত্রী। মহোদয়, মাননীয় সদস্য গোপাল চন্দ্র রায় যে কলিং অ্যাটেনশন নোটিশ এনেছেন, রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে রাজ্য সরকারের ভর্তুকির বিবেচনা সম্পর্কে গতকাল এই বিষয়ে আলোচনা হয়েছে এবং আমি ক্যাটাগরিক্যালি বলেছি যে একটা উদাহরণ দিন যে এলপিজির যে ডিলাররা রয়েছে সেখান থেকে কোনো কালোবাজারি হয়েছে। আমি আবারও বলছি হাউসকে যে ত্রিপুরা রাজ্যে গ্যাস বলুন, ডিজেল বলুন, পেট্রোল বলুন, কোনো স্ক্যারসিটি নেই, কোনো শর্টেজ নেই। যেখানে শর্টেজ নেই, বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে লাইন, হাজার হাজার মানুষ। আমরা সঙ্গে সঙ্গে সেক্রেটারি, ডাইরেক্টর, আমি মিলে সমস্ত ডিলারদেরকে ডেকে এনে আমরা স্টক নিলাম যে ত্রিপুরা রাজ্যে কত স্টক রয়েছে এবং তারা প্রত্যেকে আমাদের আশ্বস্ত করেছে ওই সময় যে 1 মাসের স্টক ত্রিপুরা রাজ্যে রয়েছে। পরবর্তী সময় মাননীয় বিরোধী দলনেতা আমাকে ফোনের মাধ্যমে বোধজংনগরের একটা বিষয় নিয়ে বলেছিলেন যে এখানে লোডিং আনলোডিং এর লেট হচ্ছে, তাই কালোবাজারি হয়তো শুরু হতে পারে। তৎক্ষণাৎ আমি সেটাকে টেক আপ করি এবং মাননীয় বিরোধী দলনেতাকে পরবর্তী সময়ে আমি পুনরায় ফোন করে বলি আসল বাস্তব। নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা ও অনিশ্চয়তার জেরে ফের রাস্তায় নামলেন 2024 সালে টেট 2 উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। দ্রুত নিয়োগের স্পষ্ট ঘোষণা ও সময়সূচির দাবিতে বৃহস্পতিবার আগরতলা সিটি সেন্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। ফের আন্দোলনে সুর চড়ালেন 2024 সালে টেট 2 উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। বৃহস্পতিবার শহরের সিটি সেন্টারের সামনে একত্রিত হয়ে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার দাবিতে বিক্ষোভে সামিল হন তারা। দীর্ঘদিন ধরে নিয়োগ সংক্রান্ত অনিশ্চয়তা ও বিলম্ব ক্ষোভে ফুঁসছেন চাকুরি প্রার্থীরা। সালে টেট পাস করা ও টেটের যে নোটিফিকেশন দিয়েছিল 2024 সালে তাদের মধ্যেই আমরা এখানে প্রত্যেকবার আপনারা দেখছেন যে প্রত্যেকবার কিছুদিন পর পর আমরা মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমাদের টিআরবিটি ডিপার্টমেন্টে বারবার যাচ্ছি একটা জিনিসের জন্যই যে আমাদের নিয়োগটা নিয়ে। এখন দেখা গেল যে কিছু পোস্ট ক্রিয়েট করলো 1020 জন, 1020 জনের মধ্যে তো 700 জনও পাবে না। ওই যে কিছুক্ষণ আগে আমাদের মধ্যে একজন বললো যে 359টা এসটি সিটের জন্য বরাদ্দ করা হয়েছে, এসটিদের জন্য, এখানে প্রায় 230টার মতো বাদ যাবে। এরকম করে
পরে তো প্রায় 700 জন হবে না, 600 650 পাবে। তো বাকি যারা আমরা আছি, আমরা কি করবো? আমাদের নিয়ে তো স্যার কোনো কিছুই বলছেন। আমরা তো খুবই ইনসিকিউর এইসব নিয়ে, আমাদের চাকরি নিয়ে, আমাদের ভবিষ্যৎ নিয়ে খুব ইনসিকিউর। খুব কষ্ট করে আমরা এই পরীক্ষাটা পাশ করেছি। সবাই জানে যে টেট পরীক্ষাটা কতটা কঠিন, টিপিএসসি লেভেলের পরীক্ষা হয়, এর থেকেও বেশি কঠিন। হ্যাঁ, খুব কঠিন এটা পাস করা। এই পরিশ্রমটা করে আমরা অনেক স্যাক্রিফাইস করে পাস করেছি। তো আমরা কি দোষ আমাদের? আমরা তো খুবই ইনসিকিউর। স্যার কোনো উত্তরই দিচ্ছে না আমাদেরকে নিয়ে। স্যারের কাছে রিকোয়েস্ট করবো যে আমাদের নিয়ে কিছু বলুন, আমরা কবে এটা পাবো, কবে আমার সেকেন্ড ফেজ হোক আর যেভাবেই হোক আমাদের নিয়োগটা আমরা কবে পাবো। বিক্ষোভকারীদের অভিযোগ, টাইপ 2 পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও এখনো পর্যন্ত নিয়োগের কোনো নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি। বারবার সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলেও কেবল আশ্বাসই মিলেছে, বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। ফলে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও হতাশা ক্রমশ বাড়ছে বলে জানান তারা। আমরা 2024-এর নোটিফাইড 2025-এর টেট পরীক্ষা যারা দিয়েছিলাম, আমরা টেট 2-তে অর্থাৎ এলিমেন্টারি দপ্তরে আমরা গ্র্যাজুয়েট লেভেলের শিক্ষকতার জন্য পাশ করেছি 1488 জন মোট। আমরা এর আগে বিগত দিনে অনেকবার আমরা শিক্ষা দপ্তরের সামনে গিয়েছি আমাদের বিভিন্ন দাবি নিয়ে, যে আমাদের সবাইকে যেন একসঙ্গে নিয়োগ করা হয়। আমাদের দাবি বেশি কিছু নয়, আমরা 45,000 পরীক্ষার্থীদের মধ্যে শুধুমাত্র 1488 জন পাশ করেছি। আমাদের যেন সবাইকে একসাথে নিয়োগ করা হয়, তার জন্য আমরা প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছি। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের শিক্ষামন্ত্রী স্যারের সঙ্গে দেখা করার। আমরা চেষ্টা করেছি আমাদের ফাইন্যান্স মিনিস্টার স্যারের সঙ্গে দেখা করার, শ্রী প্রণজিৎ সিংহ রায় স্যারের সঙ্গে দেখা করার আমরা চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে দেখা করতে দেওয়া হয়নি। এই পর্যন্ত আমরা দুইবার অ্যারেস্ট হয়েছি, আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে পুলিশ। আমাদেরকে কোনো মন্ত্রী মিনিস্টারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। তারপরও আমরা 2 দিন পর পর শুধুমাত্র আমাদের দাবিটা জানানোর জন্য, মুখ্যমন্ত্রী স্যারের একটু প্রতিক্রিয়া পাওয়ার জন্য আমরা এখানে আন্দোলনে মিলিত হচ্ছি, কিন্তু আমরা কোনো রকম প্রতিক্রিয়া পাচ্ছি না। আমাদের একটা ভাবনা ছিল যে বিধানসভার যে অধিবেশন বর্তমানে চলছে, এই অধিবেশনের মধ্যে হয়তোবা আমাদের এলিমেন্টারি গ্র্যাজুয়েট টিচারের বিষয়টা নিয়ে কথাবার্তা হবে। হয়তোবা মুখ্যমন্ত্রী স্যার আমাদেরকে কোনো আশ্বাস দেবেন যে কিছুদিনের মধ্যে কবে নাগাদ আমাদেরকে নিয়োগ করবেন, কিন্তু ওরা কোনো প্রকার কোনো প্রতিক্রিয়া, আমাদের মুখ্যমন্ত্রী স্যার বলুন, আমাদের অন্যান্য মন্ত্রী মিনিস্টাররা বলুন, তারা কোনো প্রকার প্রতিক্রিয়া দিচ্ছে না। আমার একটা প্রশ্ন, যেহেতু আমরা ত্রিপুরা রাজ্যের হবু শিক্ষক এলিমেন্টারি দপ্তরের, আমরা যেহেতু যেতে পারবো না আমরা বিধানসভায়, আমরা কাকে প্রশ্ন করব? আমরা আজকে সিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা স্যার সহ বিধানসভায় উপস্থিত, অধিবেশনে উপস্থিত ত্রিপুরা রাজ্যের 60 জন এমএলএকে তথা যারা মন্ত্রীরা রয়েছেন তাদেরকে সহ আমরা বাইরে থেকে এখান থেকে প্রশ্ন করছি যে আমাদের নিয়োগ নিয়ে কোনো কথাবার্তা কেন হচ্ছে না? আমরা কতজন পাস করেছি? আমরা 5% থেকেও কম পাস করেছি। আমরা যতজন পরীক্ষা দিয়েছিলাম এর মধ্যে 5% থেকেও কম পাস করেছি। তাহলে আমাদেরকে কেন নিয়োগ করা হচ্ছে না? আমরা বাইরে থেকে আজকে সিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী স্যার সহ বিধানসভায় উপস্থিত, বর্তমানে অধিবেশনে উপস্থিত সমগ্র যত মন্ত্রী মিনিস্টার এবং এমএলএ স্যার তারা রয়েছেন, সবার উদ্দেশ্যে আমরা প্রশ্ন করছি আমাদের বিষয়টা নিয়ে যেন যে 3 দিন যে 4 দিন আমাদের এই বিধানসভার অধিবেশন রয়েছে, ওই অধিবেশনের মধ্যে যেন আমাদের বিষয়টা নিয়ে কিছু বলা হয়, আমাদের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে যেন কিছু বলা হয়। না হলে আজকে আমাদের এই আন্দোলনে আমরা যে এখানে 100 জনের মতো লোক এসেছি, আসার কথা ছিল আমরা 1000-এর মতো লোক, 1000 ক্যান্ডিডেট, আজকে আমরা এখানে 1488 জন ক্যান্ডিডেট আমরা এখানে আসার কথা ছিল। কিন্তু আমরা ভেবেছি যে যেহেতু রাজ্যে বিধানসভার অধিবেশন চলছে, যেহেতু বর্তমানে এডিসি ইলেকশনের জন্য পরিস্থিতি একটু উত্তপ্ত, আমরা কোনো প্রকার সিন ক্রিয়েট করতে চাইনি, আমরা কোনো প্রকার মুভমেন্ট এখানে যেন কোনো রকম কেওয়াস তৈরি না হয়, তার জন্য আমরা এখানে 100 জন লোককে ইনভাইট করেছি। আমরা কিন্তু পারলে 1488 জনকে লোককে এনে এই সিটি সেন্টার সহ আগরতলার এই রাজপথ আমরা আজকে এখানে দখল করতে পারতাম, এখানে বসে পড়তে পারতাম সবাই। একটা কেওয়াস তৈরি হতো এডিসি নির্বাচনের আগে, আমরা এই কেওয়াসটা আমরা চাইনি। আমরা মুখ্যমন্ত্রী স্যারের উদ্দেশ্যে এবং বিধানসভায় উপস্থিত সমগ্র আমাদের তারা আমাদের অভিভাবকের মতো, সম্পূর্ণ ত্রিপুরা রাজ্য তাদেরকে নিয়ে চলে, সবার উদ্দেশ্যে বলছি আমাদের নিয়োগ নিয়ে কিছু বলুন, না হলে আমরা
আগামী 3 দিনের মধ্যে আমরা বিধানসভা অভিযান করব। অধিবেশন চলাকালীন 1488 জন ক্যান্ডিডেট আমরা বিধানসভা অধিবেশন করব আগামী 3 দিনের মধ্যে। আমরা প্রার্থনা করছি সমগ্র আমাদের মন্ত্রী মিনিস্টারদের কাছে, আমাদের শিক্ষামন্ত্রী স্যারের কাছে, আমাদেরকে নিয়োগ করুন। কারণ যে 1020 জনকে নিয়োগ করার জন্য নোটিফিকেশন ইতিমধ্যে দেওয়া হয়েছে, এই 1020 জন লোক কিন্তু নিয়োগ হবে না। কারণ এসটিজিটি এসটিপিজিটি যে পরীক্ষা হয়েছে, এই পরীক্ষার মধ্যে কিছু সংখ্যক নিয়োগ হয়ে যাবে। আলটিমেটলি কি হবে, আমাদের যে এলিমেন্টারি ডিপার্টমেন্টের 1020 জন শিক্ষক, এখান থেকে কিছু মানুষ চলে যাবে এসটিজিটি এসটিপিজিটিতে। আমাদের এলিমেন্টারি ডিপার্টমেন্ট কিন্তু ফাঁকাই রয়ে যাবে। এদিন একত্রে নিজেদের দাবি তুলে ধরে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান আন্দোলনকারীরা। পাশাপাশি সব ট্যাট উত্তীর্ণ প্রার্থীদের একসঙ্গে নিয়োগের বিষয়টিও জোর দিয়ে উত্থাপন করা হয় বিক্ষোভ কর্মসূচিতে। দ্রুত স্পষ্ট সিদ্ধান্ত ও সময়সূচি ঘোষণা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছে চাকুরি প্রার্থীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ নীতিকে সামনে রেখে ধর্মনগরের সার্বিক উন্নয়নের অঙ্গীকার জানালেন বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী। উপনির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণার পরে ডোর টু ডোর প্রচার শুরু করেছেন জহর চক্রবর্তী। ধর্মনগর উপনির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক আবহ। এই প্রেক্ষাপটে ভারতীয় জনতা পার্টি তাদের প্রার্থী হিসেবে জহর চক্রবর্তীর নাম ঘোষণা করতে নির্বাচনী তৎপরতা নতুন মাত্রা পেয়েছে গোটা ধর্মনগরে। অভিজ্ঞ ও সংগঠনমুখী নেতা হিসেবে পরিচিত জহর চক্রবর্তীকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে উৎসাহ। জহর চক্রবর্তী দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত এবং তৃণমূল স্তরের সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর। এর আগেও দুবার ধর্মনগর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। ফলে এলাকার রাজনৈতিক সমীকরণ ও জনমনের প্রবণতা সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে তাঁর। এই অভিজ্ঞতা এবং জনসংযোগই তাঁকে প্রার্থী হিসেবে নির্বাচিত করার ক্ষেত্রে নিয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। পার্টিকে আমাকে এই 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে মনোনীত করেছে। আমাদের সিম্বল হচ্ছে পদ্মফুল। সেই পদ্মফুলে ধর্মনগরে আপামর জনগণ ভোট দেবেন, এই বিশ্বাসে আমি বিশ্বাসী। এবং ধর্মনগরের ডেভেলপমেন্টই হচ্ছে আমাদের কাজ, ধর্মনগরকে উন্নত ধর্মনগরে পরিণত করা। বিগত দিনে আপনারা দেখেছেন আমাদের এখানে বিধায়ক প্রয়াত অধ্যক্ষ মহোদয় চেষ্টা করেছেন ধর্মনগরকে উন্নত ধর্মনগরে রূপান্তরিত করার জন্য, এবং তার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যেই আমরা সবাই মিলে কাজ করব, এটাই হচ্ছে আমাদের মূল বার্তা। জয় নিয়ে কতটা আশাবাদী আপনি? আমরা 100% আশাবাদী। আপনারা দেখবেন এই 56 ধর্মনগর কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়লাভ করবে এবং আমাদের বিরোধী দলে যারা আছেন ওনাদের জামানত জব্দ হবে, আপনারা নিশ্চিন্ত থাকুন। প্রার্থী ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ নীতিতে গভীরভাবে অনুপ্রাণিত। এই আদর্শকে সামনে রেখেই তিনি ধর্মনগরের সার্বিক উন্নয়নে কাজ করতে চান বলে জানিয়েছেন জহর চক্রবর্তী। তার বক্তব্য অনুযায়ী ধর্মনগরকে একটি আধুনিক পরিকাঠামোগতভাবে উন্নত এবং জনবান্ধব শহরে পরিণত করাই তার মূল লক্ষ্য। পাশাপাশি এলাকার সাধারণ মানুষের সমস্যা সমাধান ও কল্যাণমূলক কাজকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। দীর্ঘদিন নতুন পুরোর এরকম কোনো কথা নেই। ভারতীয় জনতা পার্টিতে বিগত দিনে যারা এসছেন ওনারা ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা, আর নতুন যারা আসছেন সবাই নিষ্ঠাবান কার্যকর্তা। ভারতীয় জনতা পার্টি সবাইকে নিয়ে কাজ করে এবং সবাইকে নিয়ে চলে যে দল, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমার অভিজ্ঞতা এটাই। আমার রাজনৈতিক জীবন আজকে 42 বছরের মতো হয়ে গেছে। হ্যাঁ, সেই রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে মানুষই হচ্ছে শেষ। আমরা সবাইকে নিয়ে চলতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই। কারণ আপনারা দেখেছেন আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী একটা কথাই বলেন, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। সেই নীতিতেই আমরা ভারতীয় জনতা পার্টি বিশ্বাসী এবং সেই নীতিতেই কাজ করে গেছেন আমাদের ধর্মনগরের বিগত দিনে যিনি বিধায়ক ছিলেন, সম্মানিত বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার সম্মানিত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহোদয়, যিনি প্রয়াত হয়েছে। তিনিও চেয়েছেন ধর্মনগরকে কিভাবে উন্নত করা যায়। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় চেয়েছেন কিভাবে আমাদের ধর্মনগর তথা ত্রিপুরাকে উন্নত ত্রিপুরা। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই সময় নষ্ট না করে মাঠে নেমে পড়েছেন তিনি। ইতিমধ্যেই শুরু করেছেন ডোর টু ডোর ক্যাম্পেইনিং, যেখানে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে নিজের পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরছেন বিজেপি প্রার্থী। বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনছেন এবং
সমাধানের আশ্বাস দিচ্ছেন তিনি। তবে চ্যালেঞ্জও কম নয়, বিরোধী দলগুলিও এই উপনির্বাচনকে মর্যাদার লড়াই হিসেবে দেখছে এবং স্থানীয় সমস্যা, বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও পরিষেবা ঘাটতির মতো ইস্যু তুলে ধরে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করবে বলেই ধারণা রাজনৈতিক মহলের। ফলে শুধুমাত্র সাংগঠনিক শক্তি নয়, ইস্যু ভিত্তিক প্রচার এবং জনসংযোগ, এই দুই ক্ষেত্রেই সমানভাবে সক্রিয় থাকতে হবে বিজেপিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখবো এই মুহূর্তের শেষ খবরে। বিভিন্ন আপডেটস দেখার জন্য অবশ্যই কিন্তু নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। চোখ রাখছি খবরে। বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের খামখেয়ালির সিদ্ধান্তে চরম ভোগান্তির শিকার বলে জানিয়েছেন কৈলাসহরের সুইচ গেট এলাকার গ্রামবাসীরা। টানা 2 সপ্তাহ ধরে বাঁধের ওপর দিয়ে যাতায়াত বন্ধ থাকায় ছাত্রছাত্রী, রোগী সহ সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে, যার জেরে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এলাকায়। উত্তর ত্রিপুরার কৈলাসহরের সুইচগেট সংলগ্ন লাটিয়াপুরা গ্রামে বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের কাজকর্মকে কেন্দ্র করে দেখা দিয়েছে চরম অসন্তোষ। গত 2 সপ্তাহ ধরে মনু নদীর পাড়ের বাঁধের উপর দিয়ে কোনো ধরনের যাতায়াত সম্ভব হচ্ছে না, ফলে কার্যত স্তব্ধ হয়ে পড়েছে গ্রামবাসীদের দৈনন্দিন জীবনযাত্রা। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এই এলাকায় মনু নদীর অপর প্রান্তে বাংলাদেশের অংশে সম্প্রতি রাতের আঁধারে বাঁধ উঁচু করা হয়েছে। এর ফলে আসন্ন বর্ষাকালে লাটিয়াপুরা সহ আশপাশের গ্রামগুলিতে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় বন্যা নিয়ন্ত্রণ দপ্তর মনু নদীর পাড়ে বাঁধ উঁচু করার পরিকল্পনা নেয় এবং কয়েক কোটি টাকা ব্যয়ে কাজ শুরু করার কথা জানানো হয়। তবে প্রকৃত ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ শুরু না করে দপ্তর সুইচ গেট এলাকায় তুলনামূলকভাবে ভালো অবস্থায় থাকা বাঁধে সংস্কার ও উচ্চতা বৃদ্ধির কাজ শুরু করেছে বলে অভিযোগ গ্রামবাসীদের। তার উপর বর্ষার প্রাক্কালে বাঁধের উপর মাটি ফেলে রেখে কাজ অসম্পূর্ণ অবস্থায় ফেলে রাখায় আরো খারাপ হয়েছে পরিস্থিতি। অসুবিধা হয়েছে মেইন রোডের উপরে মাটি দেওয়ায় আমাদের যে টুকটুক ড্রাইভাররা আছি, আমরা টুকটুক নিয়ে তো ওইদিকে যাওয়া আসা সব বন্ধ, এবং বাইক লইয়াও ফুলাফান্টি স্কুলেতে যাইতো, পড়াশোনা করতো, যাওয়ার কোনো ক্ষমতা নাই রাস্তার মধ্যে। এমনভাবে রাস্তার উপরে মাটি দিয়ে আর এই রাস্তার এমনভাবে খাড়া করিয়া রাখছে, পুরা খাড়া, গাড়ি উঠে নাই এইদিকে এই সুইচ গেটের পারে। মেইন রাস্তার উপরে তো মাটি না দিলেও ডিপার্টমেন্ট পারতো, সাইডে দিয়ে একটা আইলের মতন বান্ধিয়া রাখলেও হইতো। কিন্তু মনু নদীরটা কি আর আমরা যেটা নিউজে দেখলাম, বান বড় করতো, উঁচা করতো, কিন্তু মনু নদীর সাইডটারে না বান্ধিয়া এই পূব দিকের যে বানটা দিছে, এই বানটা বান্ধার কারণটাও বুঝলাম না আমরা এই এলাকার মানুষে। এই বান্ধে কোনো কাজ নাই, এই বান্ধ রয়েছে নেশা, হি সাইড করছে উঁচা, আর মেইন রাস্তারে করিয়া রাখি দিছে নষ্ট। আজকে এতটা দিন ধরে আমরা এই ফাড়ার একটা রাস্তা আছে, ছোট্ট মোট্ট রাস্তা, এইদিকে যাইতে মানুষের ডরায়, গাড়ি কোন সময় বন্ধ ফাল্টি খাইয়া পড়ে যায় গাড়ি। এই বৃষ্টির জলে বাঁধ কাদায় পরিণত হয়, এখন পায়ে হেঁটেও যাতায়াত করা যাচ্ছে না, বন্ধ হয়ে গেছে যান চলাচল। এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন ছাত্রছাত্রী ও অসুস্থ রোগীরা। চলতি মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় সময় মতো কেন্দ্রে পৌঁছাতে পারছে না বহু পরীক্ষার্থী। পাশাপাশি কোনো রোগী অসুস্থ হলেই গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। বিকল্প হিসেবে গ্রামবাসীদের একটি সরু ইট সোলিং রাস্তা ব্যবহার করতে হচ্ছে, কিন্তু হঠাৎ অতিরিক্ত চাপ পড়ায় সেই রাস্তার অবস্থা দ্রুত খারাপ হয়ে পড়েছে এবং সেটিও চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। পাটনাতে যে কাজ হয়েছে, এই কাজে আজকে দুর্ভোগ এই এলাকাবাসী, রুগী নিয়ে যাওয়া যাইতেছে না, ছাত্ররা পরীক্ষা চলতেছে, মাধ্যমিক 12 ফাইনাল। এই সুইচ গেটের পারে এমনভাবে মানে হয়েছে, কাদা হয়েছে, মাটি দেওয়ার পরে জমিনের মাটি দিছে, যে মাটি দেওয়ার কথা ছিল টিলার মাটি, কেন জমিনের মাটি দিয়া এই অবস্থা করিয়া রাখছে। মানুষ শহরে যাইতে পারতেছে না। একটা ডিপার্টমেন্টলি এখন পর্যন্ত আমি দেখলাম না যে ফ্লাড কন্ট্রোলের কাজ, এটা ডিপার্টমেন্ট এখনও দেখলো না ওই জায়গাটার মধ্যে কি হয়েছে কি না, ইট ফালাইয়া রাখছে। এরপরেও কাজের যে সিস্টেমের মধ্যে কাজ যতটুকু হওয়ার কথা ছিল, ওয়ার্ক অর্ডারে আমি জানি যতদূর, সেই মোতাবেক কাজ হয়নি। একাধিকবার বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের আধিকারিকদের বিষয়টি জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা। অবিলম্বে সুইচগেট এলাকার বাঁধে চলাচলের উপযোগী ব্যবস্থা না করা হলে রাস্তা অবরোধ সহ বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছে গ্রামবাসীরা। একই সঙ্গে গ্রামবাসীদের দাবি, সুইচগেটের বর্তমান কাজ বন্ধ রেখে দ্রুত মনু নদীর ঝুঁকিপূর্ণ পারে বাঁধ উঁচু করা ও সংস্কার কাজ শুরু করা হোক, যাতে আসন্ন বর্ষার আগে মোকাবেলা
করা যায় সম্ভাব্য বন্যা পরিস্থিতির। রিপোর্ট নিউজ নাও।